সাবধান, আমার কোনো ভয় ডর নেই, তাই আমি শক্তিশালী। স্রষ্টা ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে এই কথা বলেছিল তারই তৈরি করা সেই ভয়ঙ্কর দানব। ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাস লেখার 200 বছর পরেও আমরা দেখছি মনোজিৎ মিশ্রের মতো সেই ভয়ঙ্কর দানবদের, যাদের তৈরি করেছে এই বঙ্গ রাজনীতির ফ্র্যাঙ্কেনস্টাইনরা। তাদের নিয়েই প্রথম প্রশ্ন। মনোজিতের নেতৃত্বে ছাত্রকে রাস্তায় ফেলে মার, আমরা প্রফেশনাল ক্রিমিনাল, বুক ফুলিয়ে বলেছিল মনোজিৎ মিশ্র। এবিপি আনন্দের হাতে শিউরে ওঠার মতো সেই ভিডিও। নেতা আর পুলিশ পকেটে ছিল বলেই কি বছরের পর বছর ধরে খুল্লাই গুন্ডামি চলেছে? দ্বিতীয় প্রশ্ন। কালীঘাট থানা এফআইআর করলেও মনোজিতের বিরুদ্ধে কিছুই করেনি পুলিশ, উল্টে পুলিশই বলেছিল কিভাবে কাজ করব শেখাতে হবে না। অভিযোগ আক্রান্তের ছাত্রের। পুলিশ, নেতা, অপরাধী, অশুভ আঁতাতের এটাই কি উজ্জ্বল উদাহরণ নয়? তৃতীয় প্রশ্ন। কলেজের গার্ড রুমে মাসাজ করাতো মনোজিৎ, প্রতিবাদ করলে খেতে হতো মার। ম্যাঙ্গোকে ভয় পেত কর্তৃপক্ষ, তারাও কিছু করেনি। আজ বলছেন সিকিউরিটি এজেন্সির কর্তা। কোন সমীকরণে দিনের পর দিন এই স্বেচ্ছাচার মেনে নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ? চতুর্থ প্রশ্ন। চিটফান্ড, গরু পাচার থেকে শিক্ষা দুর্নীতি মামলা, বারবার আদালতে তৃণমূল নেতাদের প্রভাবশালী বলেছে সিবিআই আর ইডি। এবার কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী বলছে কলকাতা পুলিশ। এরপর নিশ্চয়ই প্রভাবশালী তত্ত্বে তৃণমূলের আপত্তি থাকবে না। পঞ্চম প্রশ্ন। 2021 ভোট পরবর্তী হিংসায় কাঁকুরগাছির বিজেপি কর্মী খুনের ঘটনায় নতুন মোড়। তৃণমূল বিধায়ক পরেশ পাল, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার ও তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। অস্বস্তি বাড়ল শাসকের। তবে শুরুতেই দেখাবো অন্য কেউ নয়, বুক ফুলিয়ে নিজেই নিজেকে প্রফেশনাল ক্রিমিনাল বলেছিল এই মনোজিৎ মিশ্র। সেই ভিডিও এবিপি আনন্দের হাতে, দেখুন। চিনিস আমাদেরকে আমরা কারা? উই আর প্রফেশনাল ক্রিমিনাল। ছেলে যে ভয়েসটা যার শোনা যাচ্ছে সেটা মনোজিৎ মিশ্র। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন দাপুটে প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র নিজের মুখে নিজের পরিচয় দিচ্ছেন, জোর গলায় বলছেন, চিনিস আমাদেরকে আমরা কারা? উই আর প্রফেশনাল ক্রিমিনাল। ছেলে মনোজিৎ মিশ্রের এই অ্যাকশন ভিডিও এখন ভাইরাল। বেশি দিন আগের নয়, মেরে কেটে বছর খানেক আগের। এক পড়ুয়ার দাবি তাকে নৃশংসভাবে রাস্তায় ফেলে পিটিয়েছিল মনোজিতের গ্যাং, আর পাশে দাঁড়িয়ে গোটা বিষয়টা পরিচালনা করেছিলেন মনোজিৎ। তার মুখনিসৃত বাণী শোনানোর মতো নয়। মারো বেটাকে, ভালো করে মারো। এর ভিডিওটা দেখাবো কালকে ফার্স্ট ইয়ারদের। ছেলে নেতা। তৃণমূল কর্মী মনোজিতের ভাষা শুনে অনেকেই কটাক্ষ করে বলছেন, এই ভিডিও শোনার পর অনুব্রত মণ্ডলও তাকে ঈর্ষা করতে পারেন। আচ্ছা, তোর ম্যাডাম ফ্যাডাম সব তোর মধ্যে ঢুকিয়ে দেবো। মার লাত খড়ের মতো। ছেলে কায়দা এসছে। সম্প্রতি বোলপুর থানার আইসির মা ও স্ত্রী সম্পর্কে অনুব্রত মণ্ডলের ভাষা শুনে চমকে উঠেছিল গোটা রাজ্য। আর এবার ভাইরাল কুখ্যাত মনোজিৎ মিশ্রর বাণী সম্বলিত ভিডিও। তোর মাকে ছেলে মার ছেলেকে, এই মাত্র ডোড়ো বেশি সিয়ানা ভাঙ ছেলে মাথায় বোতল ফুল মার ছেলে ভয় পেয়ে যায়। বাঁচানোর কাতর রাজ্যেতেও কোনো কাজ হয়নি। বাঁচাও, এবার বাঁচবি, এবার বাঁচতে চাস ছেলে, বাঁচতে চাস? তুই চিনিস আমাদেরকে আমরা কারা? উই আর প্রফেশনাল ক্রিমিনাল। ছেলে তোর এটা ছেলে। সাউথ ক্যালকাটা ল কলেজেরই এক ছাত্রের অভিযোগ, মনোজিৎ মিশ্রের মতো প্রাক্তনীদের কলেজে ঢোকার বিরোধিতা করে তিনি আন্দোলন করেছিলেন, আর তাই তাকে এভাবে রাস্তায় ফেলে নৃশংসভাবে মারা হয়। এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিওতে যাকে মারা হচ্ছে সে কে? এটা আমি নিজেই। এখানে ভিডিওতে যারা দুজন তোমাকে মারছে তারা কারা? তারা ওর সহকর্মী, সব কালীঘাটের। আক্রান্ত ছাত্রের বিস্ফোরক অভিযোগ, মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে তিনি টালিগঞ্জ থানায় এফআইআর পর্যন্ত করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তোমাকে যখন এরকম নৃশংসভাবে মারা হলো, তুমি কমপ্লেন করলে, পুলিশ ব্যবস্থা নিয়েছিল ওর বিরুদ্ধে? আমি আইসিইউ থেকে ডিসচার্জ হয়ে সব থেকে প্রথমে বাড়ি না গিয়ে আমি থানা যাই, যে স্যার আপনি কি করলেন, ঠিক আছে? তখন বলে কি আমরা নিজের মতো কাজ করবো, তোমাকে আমাকে শেখাতে হবে না, পুলিশ কিভাবে কাজ করবে, পুলিশের প্রসেসিং এ এগোবে। পুলিশের ভার্ডিক্ট চেঞ্জ হয়ে যায়। আমাকে যখন পুলিশ রিকভারি করে নিয়ে যায়, ঠিক আছে, তখন পুলিশের ভার্ডিক্ট একরকম ছিল,
এবং পরবর্তীকালে যখন একদিন দুদিন গিয়ে যখন দেখি পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, কোনো রকম কোনো ইনভেস্টিগেশনই হচ্ছে না, তখন আমরা যখন গিয়ে জিজ্ঞেস করি তখন আমাদেরকে ভার্ডিক্ট পুলিশে চেঞ্জ হয়ে যায়। আক্রান্ত ছাত্রের বক্তব্য, মনোজিতের খুঁটি এতটাই শক্ত ছিল যে তিনি পুলিশকেও কেয়ার করতেন না। একটা পুলিশকে ধরে বলে আমি প্রফেশনাল ক্রিমিনাল, আমি তোকে এখন এই করে দেবো, আমি তোর অর্ধেক কেড়ে নেবো। আমাদের নোটিশও দেওয়া আছে ম্যামের মাধ্যমে যে এক্সিস্টেন্ট অ্যালাউ নেই, তখন হয়তো ওদেরকে যখন বের করে দিয়েছে তখন পুলিশকে বলেছে তোকে বুঝে নেবো, তোর অর্ধে উঠতিয়ে নেবো, তুই চিনিস না আমি কে আছিস। মনোজিৎ মিশ্র তো আর নিজে থেকে ম্যাঙ্গো দাদা হয়ে ওঠেননি, হেভিওয়েটদের মদতে তিনি বেপরোয়া হয়ে উঠেছিলেন। প্রশ্ন হলো তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে? উই আর প্রফেশনাল ক্রিমিনাল। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, কোনো কুইজের অনুষ্ঠানে যদি প্রশ্ন করা যায় যে এ রাজ্যের শাসক দল এবং সরকার কার অনুপ্রেরণায় চলে, ক্লাস 3 এর একটা বাচ্চাও সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের মনোজিৎ মিশ্র এবং কলেজে কলেজে এই মনোজিৎ মডেল এই প্রশ্ন তুলে দিচ্ছে যে এই ফ্র্যাঙ্কেস্টাইনের দৈত্যরা কি অনুপ্রেরণা বলে মনে করছে অনুব্রত মণ্ডলকে। কেন বলছি? এই গত বছরের এক জুনিয়র ছাত্রকে মারধরের যে ভয়ঙ্কর নৃশংস ফুটেজ আমাদের হাতে এসছে, আপনাদের সামনে রাখলাম, তাতে একদিকে যেমন নৃশংসভাবে একটা কলেজ পড়ুয়াকে মারধর করা হচ্ছে, দেখে আমাদের শিউরে উঠতে হচ্ছে, আবার অন্যদিকে অনুব্রত মণ্ডলের সঙ্গে পাল্লা দিয়ে অশ্রাব্য গালিগালাজ করতে শোনা যাচ্ছে মনোজিৎ মিশ্রকে, যা অনুব্রতের মতোই ওই লাইনে লাইনে বিপ দিয়ে ঢাকতে হয়েছে আমাদের। এই বিপ বাহাদুরের আরেকটা ছবি এবার আপনাদের সামনে রাখবো। এই ছবি 2017 সালের 17ই নভেম্বরে তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে নানা অবান্তর অভিযোগ তুলে সাউথ ক্যালকাটা ল কলেজে তাণ্ডব চালাচ্ছে একদল পড়ুয়া। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পর্দায় তাদের হাতে টিএমসিপির পতাকা। সেদিন কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল প্রিন্সিপাল লেখা প্লেট, ঘরের জানলা, এমনকি সিসিটিভি ক্যামেরা। আর এই তাণ্ডবের নেতৃত্ব কে দিয়েছিল? অনুমান সঠিক হওয়ার জন্য কোনো পুরস্কার থাকতে পারে না, খোদ মনোজিৎ মিশ্র। ফুটেজে একেবারে স্পষ্ট তাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি। আর এইখান থেকে একেবারে পরিষ্কার আমার সহকর্মী সেই দিন আবির এই ঘটনার বিবরণ তুলে ধরেছিল এবিপি আনন্দেই। আবার বলছি আমি, মনোজিৎ মিশ্র কিন্তু কলকাতা পুলিশের কাছে কোনো অচেনা নাম ছিল না। এই ধর্ষণকাণ্ড ঘটানোর আগে 11টা গুরুতর ফৌজদারি মামলায় সে অভিযুক্ত, 3 বার তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু 1 ছটাকও তার দাপট কমেনি। আমি দ্রুত এবার আবির সেদিন কি ছবি তুলে ধরেছিল দেখাবো। যে সকল চেয়ারগুলো থাকে ঠিক প্রিন্সিপাল রুমের পাশে, সেই চেয়ারের কি অবস্থা, যে সিসিটিভি ক্যামেরা সে ঠিক প্রিন্সিপাল রুমের ওপরেই রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা ভেঙে গিয়েছে। যে সকল নোটিশ বোর্ড এখানে লাগানো হয়, যে সকল বিজ্ঞপ্তি লাগানোর জন্য নোটিশ বোর্ডগুলো থাকে, প্রত্যেকটা নোটিশ বোর্ড কিন্তু ভেঙে গিয়েছে। আমরা এখনও দেখছি ছাত্রছাত্রীরা তারা এখানে রয়েছেন, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ফ্ল্যাগ নিয়ে তারা বিক্ষোভ করেছেন। তাদের যেটা বক্তব্য যে তারা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য, এবং তাদের যেটা সুস্পষ্টভাবে তারা যেটা অভিযোগ করছেন যে যতবার তারা প্রিন্সিপালের কাছে গেছেন, প্রিন্সিপাল তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেন না। তাদের অভিযোগ প্রিন্সিপাল লেখা যে বোর্ড, সেই বোর্ডটা নেম প্লেট, সেটাও কিন্তু সমস্তভাবে ভেঙে গিয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, কোনো প্রত্যন্ত সুন্দরবন কিংবা উত্তরবঙ্গের কোণ নয়, একেবারে দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে বসে, যে দক্ষিণ কলকাতা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা কনস্টিটিউয়েন্সি বছরের পর বছর, দশকের পর দশক ছিল, সেই প্রাণকেন্দ্রে বসে এক ব্যক্তি, সে ছাত্রছাত্রীদের ওপর, এমনকি অধ্যক্ষের ওপর, কালকেই দেখিয়েছি অধ্যক্ষের স্ত্রী বলছেন, প্রয়াত অধ্যক্ষ, যে অমানসিক নারকীয় অত্যাচার অধ্যক্ষের ওপর চালানো হয়েছে। আজকে আপনাদের এই অনুষ্ঠানে পরবর্তী পর্যায়ে দেখাবো সিকিউরিটি গার্ডদের মারধর, রক্তাক্ত করা, এবং পুরনো এই কলেজেরই পুরনো ক্যাম্পাসে মহিলার সমেত যাওয়া, কোনোটাই কিন্তু এই মনোজিৎ মিশ্র বাকি রাখেনি। আমার প্রথম বক্তা সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের কাছে যাব। তিলোত্তমাকে জানতে চাইব যে নির্লজ্জতার কোন সীমায় পৌঁছলে গর্ব করে একজন নিজের সম্পর্কে বলতে পারে, নিজের দেশ সম্পর্কে বলতে পারে, ওই যাদের কথা বোধহয় ল কলেজের নীল দেয়ালে এখনও উজ্জ্বলভাবে মানে কার্যত জলজল করছে, টিম এমএম। সেই টিম এমএমের মনোজিৎ মিশ্র সে নিজেই বলছে আমরা প্রফেশনাল ক্রিমিনাল। খুব মোলায়েম করে বলতে গেলে এটা একেবারে বিশাল একটা প্রশাসনিক দুর্বলতা, যে দুর্বলতার বহু সুযোগ বিভিন্ন দলের, শাসক দলের তো বটেই, এছাড়াও বিভিন্ন দলের যে যেখানে বেশি ক্ষমতাশালী এলাকাভিত্তিকভাবে সেই তার সুবিধাটা নেওয়ার চেষ্টা করছে।
কিন্তু আরেকটু কড়াভাবে দেখলে ব্যাপারটা বোঝা যায় যে এমন একজন ব্যক্তি যাকে নিয়ে কথা হচ্ছে যে এই মনোজিৎ, সে এত দীর্ঘ বছর ধরে এত রকম অপরাধ করে চলেছে এবং তার নামে এতগুলো কেস অলরেডি রয়েছে, তারপরেও সে যখন সদর্পে এই কথাটি বলতে পারে যে আমি একজন প্রফেশনাল ক্রিমিনাল এবং আমি তার জন্য তার বেশ গর্ববোধ করছে, এখানে দুটো দিক খুব স্পষ্ট। একটা হচ্ছে যে আমাদের সমাজ একেবারে একটা আদর্শহীন জায়গাতে পৌঁছেছে, যেখানে দাঁড়িয়ে এই রকম একটি কথা বলতে বা এই ধরনের কাজ করতে কোনো একটি যুবক বা তরুণ গর্ববোধ করছে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এই ধরনের ভয়ানক এবং ক্ষতিকারক ক্ষমতার প্রশ্রয়কারীরা বা তাদের আশ্রয়দাতা বা আশ্রয়দাত্রীরা ক্ষমতাশালী এবং সবচেয়ে বড় কথা তারা শাসক দলের ভেতরে রয়েছেন। তা যদি না হয় তাহলে কখনো পুলিশকে নিষ্ক্রিয় করা যায় না। এবং এই ছেলেটির বিরুদ্ধে বারবার পুলিশের কাছে অভিযোগ গিয়েছে বা কলেজের কর্তৃপক্ষের কাছে অভিযোগ গিয়েছে, কিন্তু কখনোই কিছু হয়নি। তার কারণ হচ্ছে এর মাথায় নিশ্চয়ই একটি বিশাল বাসুকির ফনা আড়াল করে তাকে রেখেছে, যার জন্য তাকে কেউই তার দিকে হাত লাগাতে তাদের অসুবিধা হয়েছে, ভয় হয়েছে। বস্তুত এটা এক ধরনের সন্ত্রাস, যে সন্ত্রাস শাসকরা জারি রাখতে চাইছে কোনো রকম আদর্শের পরোয়া না করে, তোয়াক্কা না করে। এবং বিভিন্ন জায়গায় আমরা খবরে দেখেছি যে আরও অন্যান্য বেশ কিছু কলেজের নাম উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তনীরা গিয়ে সেখানে সাংঘাতিক রকমের ত্রাস সৃষ্টি করছে। একদম এই মনোজিৎ মডেল, নামগুলো শুধু পাল্টে যাচ্ছে, মডেলটা মনোজিৎ মডেল, এক্স্যাক্টলি। এবং এটা জারি রাখা হচ্ছে খুব সচেতনভাবে, একেবারে পকেট করে করে, যে সর্বত্র যাতে শাসকের বা যারা ভোটে জিততে চায়, ভোটে জেতাটাই যাতে মূল লক্ষ্য, তারা যেভাবেই হোক, গুন্ডামি করে হোক, ডাকাতি করে হোক, মানুষকে মেরে হোক, যেভাবেই হোক, যারা ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখতে চায় তারা এই ধরনের পকেটগুলো তৈরি করে। এবং তার প্রত্যেকবার আমরা একই প্রমাণ পাচ্ছি এবং দেখছি যে প্রশাসনিক ছত্রছায়ার তলায় দাঁড়িয়ে লোকে চূড়ান্ত অমানবিক নির্মম আচরণ করেও পার পেয়ে যাচ্ছে। আমরা আর.জি. করের ঘটনাতে দেখেছি এবং আর.জি. করের ঘটনার আমার তো মনে হয় আর.জি. করের ঘটনাও একটা অনুপ্রেরণা হতে পারে, যেখানে দাঁড়িয়ে একটি তরুণ বলতে পারে যে আমরা প্রফেশনাল ক্রিমিনাল। অর্থাৎ তারা জানে যে ক্রিমিনাল হলে সে পার পেয়ে যাবে এবং তাকে আইন স্পর্শ করবে না, সে যে কোনো ধরনের অপরাধ করতে পারে এবং সচেতনভাবে পূর্ব পরিকল্পিতভাবে করতে পারে। একদম, মানে তিলোত্তমা যা বলছে যে ভাবুন ক্রিমিনাল হলে 7 খুন মাফ, মানে ভাবা যায় ঠিক উল্টোটা হওয়ার কথা। এখন তো আমের মরশুম চলছে, আমি বলছি যে আম পাকলে তার গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এই পচা ম্যাঙ্গো তার দুর্গন্ধ কারুর নাক অবধি পৌঁছলো না এত বছর ধরে, এ কি বিশ্বাসযোগ্য? আমি সরাসরি এখান থেকে চলে যাব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক শান্তা দত্তদের কাছে। আপনার কাছে জানতে চাইব, আগে দর্শকদের জানাবো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম সাউথ ক্যালকাটা ল কলেজে আজকে পৌঁছেছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে যে বছরের পর বছর এই ক্রিমিনালটি যে নিজের পরিচয় দেয় ক্রিমিনাল বলে, সে ছাত্রছাত্রী এমনকি অধ্যক্ষর ওপর ধারাবাহিক অত্যাচার চালিয়েছে, এই খবর কি কলেজ স্তরেই ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল না কখনো কলকাতা বিশ্ববিদ্যালয় অবধি পৌঁছেছিল? শান্তাদি। হ্যাঁ, আসলে এই ছেলেটি হয়তো কলেজ স্তরেই রয়েছে, কিন্তু এর মাস্তুতো ভাই, পিস্তুতো ভাই, পার্টির যাবতীয়রা ইউনিভার্সিটিতেও নানা রকম উৎপাত করেছে, কিন্তু সেটা খুব শক্ত হাতে দমন করেছি, এটুকু বলতে পারি। আসলে একটা শিক্ষা প্রাঙ্গণ যখন রাজনীতির মৃগাক্ষেত্র হয়ে যায় তখন এই সমস্ত আগাছা জন্মায় এবং এদের উপরে খুব ভালো রকম রাজনৈতিক মদত আছে। এরা জানে যে আমরা যা খুশি করতে পারি, আমাদের কোনো শাস্তি হবে না। যেমন হয়নি অভয়ার প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের আজ পর্যন্ত সেই সঠিকভাবে বিচার হয়নি, এখনো পর্যন্ত হয়নি। উপরন্তু যারা প্রতিবাদ আন্দোলনে ছিল তাদের শাস্তি বিধান হচ্ছে। ঠিক তেমন এরাও ভেবেছে এইভাবে আমরা যা খুশি করে যেতে পারি, কারণ আমাদের কিচ্ছু হবে না, কারণ আমাদের মাথার উপরে রাজনৈতিক হাত আছে। কিন্তু
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা যদি সুমন আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে ঠিক একই রকম উৎপাত এখানে নানাবিধ হয়েছে। একসময় একদিন আমাকে 6.5 ঘন্টা গাড়িতে আটকে রেখেছিল, একদিন সিন্ডিকেট মেম্বারসদের রাত 12টা পর্যন্ত আটকে রাখা হয়েছিল, এবং সেগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক নেতাদের মদতে। কিন্তু সেগুলোকে আমি খুব কঠোর হাতে দমন করেছি, এবং এটা বলতে পারি যে ওই ঘটনার মধ্যে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বহিরাগতর প্রবেশের ওপরে একেবারে হাইকোর্টের রায় একেবারে বর্তেছে গিয়ে, মানে কোনো বহিরাগত, কোনো প্রাক্তনী আমাদের অথরিটির পারমিশন ছাড়া ভেতরে কোনো ক্যাম্পাসে ঢুকতে পারবে না, এইরকমভাবে অর্ডার করা হয়েছে। আর এর সঙ্গে যেটা সংযোজন করব, যে বহুকাল ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ, অথচ ইউনিয়ন রুমগুলো আজকে এদের মৌরুষি পাট্টা খোলার বেশ ভালো জায়গা হয়েছে, সেখানে নানা রকম অসামাজিক কাজকর্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়তে এই ধরনের ঘটনা না ঘটলেও ওই মদ্যপান ইত্যাদি ইত্যাদি যেই মুহূর্তে আমার কানে এসেছে, গত 2 মাস আগে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মিটিং করে সমস্ত ক্যাম্পাসে আমি কিন্তু তালা লাগিয়ে দিয়েছি ইউনিয়ন রুমগুলোতে। বাধা কি আসেনি? এসেছে, কিন্তু কোনো বাধাই কিন্তু এটাকে আটকাতে পারেনি। এখনো পর্যন্ত 2 মাস ধরে সমস্ত ইউনিয়ন রুমে তালা। কেন এটা করতে পেরেছি সেটাও যদি তুমি জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো একটি কারণে, কারণ অথরিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অথরিটি, আমরা সামগ্রিকভাবে যে টিমে কাজ করি, আমাদের ওপরে কিন্তু কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স নেই, আমাদের ঠিকই কোনো রাজনৈতিক দলের হাতে বাধা নেই, আমার তো নয়, তাই খুব সাহসের সঙ্গে এগুলো করে যেতে পারছি, পুরোপুরি জনসমর্থন নিয়ে। তাই আমাদের অ্যাফিলিয়েটেড কলেজগুলোর কাছেও কিন্তু জনসমর্থন এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে অকুণ্ঠ সহায়তা, মানে একটা ক্যাম্পাস দুষ্কৃতি দুর্বৃত্ত মুক্ত করলে একদম আপনাদের পাশে সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন অভিভাবকদের পাশে পাবেন এবং পাচ্ছেন। এইখান থেকে দিদি আমি আমার দ্বিতীয় প্রশ্নে আসবো, যার একটা অংশ আপনি একদম ইতিমধ্যে ছুঁয়েছেন, সেটা হচ্ছে যে একদিকে 17-র পর কার্যত ছাত্র নির্বাচন নেই, অন্যদিকে এই যে ফল্টি মডেল, যে ক্ষমতা দখল করে আমি প্রাক্তনীদের দিয়ে চালাবো, আমি একটা শব্দ প্রয়োগ করবো, তার জন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে লুম্পেন রাজ। এই যে লুম্পেন রাজ, এবং আপনি স্পষ্ট যেটা বলছেন যে রাজনৈতিক মদতপুষ্ট লুম্পেন রাজ, এইটাকে কি ভাবছেন, কিভাবে আপনার শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পেরিফেরি, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তো স্ট্যান্ডঅ্যালোন ইউনিভার্সিটি নয়, তার অধীনে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, তো কিভাবে তার উপর কিছুটা নিয়ন্ত্রণ পাওয়া যায়, লুম্পেন রাজ বন্ধ কিভাবে করা যায়? হ্যাঁ, একদম একদম, আজকে ঠিক তাই, একদম। আজকে সত্যি কথা বলতে কি সুমন, যতক্ষণ আমি কথা বলছি ততক্ষণই আমার ভেতরে, বুকের ভেতরে একটা কষ্টের প্রচণ্ড বেদনা হচ্ছে ওই মেয়েটির জন্য, যে মেয়েটির এই ট্রমাটাকে কাটিয়ে স্বাভাবিক জীবনে সে কীভাবে ফিরবে আমি জানি না। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে আমার যেটা মনে হয়, আজকে যে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়েছি, ইন্সপেকশন টিমও বলতে পারো, তারা ভাইস প্রিন্সিপালের সঙ্গে অনেকক্ষণ কথা বলে এসছে, আমরা আগামীকালের মধ্যে তার কাছ থেকে একটা রিটেন রিপোর্ট, সার্বিক রিপোর্ট জমা নেব। এরপর আমরা তাদেরকে কিছু কিছু সাজেশনসও দিয়ে এসেছি কিভাবে তারা, এই যে কলেজটা বন্ধ হয়ে রয়েছে, একদম ব্যাপক, বাচ্চারা, তাদের বাবা মারা উদ্বিগ্ন, তাদের ফর্ম ফিল আপ কী করে হবে, তাদেরকে পরীক্ষায় আমরা কিভাবে বসাবো, বা তাদের এগুলোর ব্যাপারে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু যথেষ্ট সাহায্য করবে, সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি তাদের। এর সঙ্গে যাতে আমরা কতগুলো অ্যাডভাইসারি পাঠাবো, অ্যাডভাইসারি ছাড়া তো আমাদের এই অ্যাফিলিয়েটেড কলেজকে তো আমরা আমাদের আয়ত্তের মধ্যে সরাসরি হস্তক্ষেপ করতে পারি না, আমরা অ্যাডভাইসারি পাঠাবো। কিরকম অ্যাডভাইসারি? যেমন ধরো, এই যাদের মর্নিং কলেজ, তাদের মর্নিং কলেজের পরে যদি 1টায় শেষ হয় বা 1:30 বা 2টোয়, 1 ঘন্টার ভেতরে তাদের কলেজ প্রেমিসেস ছেড়ে সব ছাত্রছাত্রীদের চলে যেতে হবে। আরেকটা, যেমন ধরো আমরা সমস্ত সিকিউরিটি স্টাফ, যদি পার্মানেন্ট স্টাফ বসানো যায় ভালো, না যায় অন্তত অনেক বেশি সংখ্যার সিকিউরিটি স্টাফ বসিয়ে দেওয়ার কথা আমরা বলবো, তাদেরকে অ্যাডভাইসারিতে রাখবো। এছাড়া ধরো আমরা ঠিক করে নিয়েছি যে আমাদের জিবি মেম্বার যে 2জন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের 17 সাল থেকে 2জন জিবি মেম্বার এতে রয়েছে। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, এই কলেজটার 17 সালে যখন জিবি তৈরি হয়
তখন যে আইনে জিবিটা তৈরি হয়েছিল তাতে 4 বছর কিন্তু জিবির টেরিয়র, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 7 বছর হয়ে গেছে, 7 মানে প্রায় 8ই বলতে পারো। কোনো চেঞ্জ করা হয়নি। প্রিন্সিপাল বলছেন যে এটাকে এক্সটেনশন দেওয়া হয়েছিল, ঠিক আছে ধরে নিলাম, সেসব কাগজপত্র আমি সমস্ত কিছু চেয়ে পাঠিয়েছি, কিন্তু ওই জিবি মেম্বার যারা আছেন তাদের দুজনকে আমরা ডেকে পাঠাবো, আগে প্রিন্সিপালের রিপোর্টটা আসুক তারপরে। আর আরও যেটা ভেবে রেখেছি যে দুজন সমস্ত রিপোর্টিংটা আসলে পরে, এখন তো ক্রাইমটা ট্রায়ালের আন্ডারে আছে, সেজন্য আমরা এই মুহূর্তে কোনো সাজা ঘোষণা করতে পারবো না ওই ছাত্রগুলোর জন্য, কিন্তু ট্রায়ালে এই বিচারে তারা যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অধিকারে আছে যে দুটো ছাত্রের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা এবং যে ছাত্র পাশ করে গেছে তার ডিগ্রিকে ক্যান্সেল করা, এটাও ক্ষমতা আমাদের হাতে আছে, কিন্তু সেটা এখন করা যাবে না। দিদি, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই ঘটনার পর আমরা কি দেখলাম, যে গোটা কলেজটা একদিকে ভর্তির প্রক্রিয়া, অন্যদিকে যারা ছাত্রছাত্রীরা ক্লাস করবে তাদের কোনো উপায় রইল না, কলেজটাই বন্ধ করে দেওয়া হলো। আমি বলছি যে প্লেস অফ অকারেন্সটা কর্ডন করে সিল করে কলেজটা কিন্তু খোলা রাখা যেত। মানে এটা কি আপনার মনে হয় কোনো আদৌ কোনো সলিউশন, যে আমার ঘটনা ঘটলো আমি কলেজটা বন্ধ করে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী যারা ওই কলেজে হয় ভর্তি হবে নয় পড়াশুনো করছে তাদের পড়াশুনো একটা ফুল স্টপ টেনে দিলাম কতদিনের জন্য? এটা এই সলিউশনকে আপনি কিভাবে দেখছেন যে কলেজটাই বন্ধ করে দেওয়া হলো? আমি এটাকে সলিউশন মনেই করছি না, এটা একদম সলিউশন না। যে সলিউশনের দিকে আমি যাচ্ছি, আমি পয়েন্ট ওয়াইজ তোমায় বলি, সেটা হচ্ছে যে আমাদের একজন অ্যাডভোকেট, আমাদের যে অ্যাডভোকেট আছেন ক্যালকাটা ইউনিভার্সিটি, অলরেডি কতগুলো পাবলিক লিটিগেশন ফাইল হয়েছে হাইকোর্টে। আমি অ্যাডভোকেটকে বলে দিয়েছি যে এমনভাবে রায়টাকে বার করার চেষ্টা করো যাতে কলেজটা খোলা যায়, কলেজ খুলতেই হবে, শুধু অকুস্থলটাকে কর্ডন করে দেয়, একদম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কলেজ যদি খুলে অবিলম্বে, আমাদের এই যে জুলাই মাসে যে পরীক্ষাটা 8ই জুলাই বোধহয় কোনো একটা ফর্ম ফিল আপের লাস্ট ডে, সেই সমস্ত ছেলেমেয়েদের আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এনে আমরা ফর্মটা ফিল আপ করাবো, এটা ভেবে রেখেছি। হ্যাঁ, আর কালকে মনে হয় রায়টা বের করে আমরা কলেজটা খুলিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে দিদি, এই প্রচেষ্টাগুলোর একেবারে সদর্থক প্রচেষ্টার পাশে গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে এবং তাদের আপনি নিঃসন্দেহে সমস্ত শুভ উদ্যোগে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে পাশে পাবেন, এই আমাদের দৃঢ় প্রত্যয়। আপনাকে অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আমি দ্রুত এখান থেকে আমার পরের প্রতিবেদন, এই সিকিউরিটি এজেন্সির কর্ণধার মারাত্মক একটি বিষয় আজকে তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে দিনের পর দিন ওই সিকিউরিটি পার্সোনাল যারা আছেন ওই সাউথ ক্যালকাটা ল কলেজে তাদের ওপর কার্যত অত্যাচার চালানো হয়েছে। ভাবতে পারেন, মনোজিৎ মিশ্রের কথায় গেট খুলে দিতে হবে, এক সিকিউরিটি গেট খুলে দেননি বলে তাকে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ। এমনকি কসবা থানা, এই নিয়ে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে পরবর্তী অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে কসবা থানায় অভিযোগ হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মধ্যিখান থেকে ওই সিকিউরিটি পার্সোনাল যিনি আছেন তার কার্যত চাকরিটা গেছে বা সরিয়ে দেওয়া হয়েছে, অন্য কোথাও তাকে কাজ করতে হয়েছে। সেই সিকিউরিটি এজেন্সির কর্মকর্তা আজকে মুখ খুলেছেন, তিনি বলছেন যে এটা একদিনের ঘটনা নয়। তারা কি কমপ্লেন করেছেন, মনোজিৎ কি ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনা সমান্তরালভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, পুলিশকে জানানো হয়েছিল, তারপরও ব্যবস্থা নেওয়া হয়নি, রক্তাক্ত হয়েছে। শুধু মনোজিতের কথা মতো গেট না খুলে দেওয়ায় একজন নিরাপত্তা রক্ষী। আমি পরের প্রতিবেদনে আপনাদের এটাই দেখাবো। আমি যদি কিছু বলি, আমার তো ওখানে হকি স্টিক রড ফট রাখা আছে, মেরেই না দেয়। সব জেনেও মুখে কুলুপ, নেপথ্যে ম্যাঙ্গো দাদার ভয়। ম্যাঙ্গোদার কানে যদি আবার খবরটা যায় কি আমি কমপ্লেন করেছি, তার মানে আবার আমাকে হয়তো মার খেতে হবে, নয়তো আমার চাকরিটা চলে যাবে। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগে এবার একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি এজেন্সির কর্ণধার। 25 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে কেন কর্তৃপক্ষকে তার সিকিউরিটি এজেন্সির তরফে যাকে নিয়োগ করা হয়েছিল তিনি কোনো কিছু বলেননি বা খবর দেননি, ঠিক এই কারণ থেকেই গতকাল অর্থাৎ 1 জুলাই টার্মিনেট করা হয়েছে সেই সিকিউরিটি এজেন্সিকে। কার ভয় পেতেন আপনার সিকিউরিটি গার্ড? এখন তো জানতে পারছি ওই ছেলেটা যে ম্যাঙ্গো তার নিক নেম, হ্যাঁ, সে এক বলে স্যার ম্যাঙ্গো নিয়ে প্রবলেম হচ্ছে, ম্যাঙ্গো হয় কি ম্যাঙ্গো, তার দেখলাম ম্যাঙ্গো তো বড় সিরিয়াস জিনিস, ওর তো লম্বা চড়া ট্র্যাক রেকর্ড। অভিযোগকারিনী এফআইআরে লিখেছিলেন
গার্ডও অসহায় ছিলেন, আমাকে কোনো সাহায্য করেননি। তিনি আরও লেখেন, সে এম এবং পিকে নির্দেশ দেয় আমাকে গার্ডের ঘরে নিয়ে যেতে আর গার্ডকে বাইরে বসিয়ে রাখতে। তারা তাই করে, তারা জোর করে আমাকে গার্ডের ঘরে নিয়ে যায়, যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। মনোজিৎ সহ 3 জনের পাশাপাশি নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করেছে পুলিশ। আর এই প্রেক্ষাপটেই বিস্ফোরক তথ্য সামনে আনলেন সিকিউরিটি এজেন্সির অপারেশনাল ম্যানেজার। আমাকে বলল কি আমার স্যার আমার ফোনটা নিয়েছিল আর আমাকে ইউনিয়ন রুমে বন্ধ করে দিয়েছিল। তারপরে আমাকে 40 মিনিট 1 ঘন্টা পর আমাকে খুলে দিল আর আমাকে মেন গেটটা খুলে দিতে বললো। তো বললাম মেন গেটটা খুলে দিতে বললো কে কে ছিল না, ওই মেয়েটা ছিল আর ওই মনোজিৎ আর ওর আরো বন্ধুরা ছিল। মনোজিৎ মিশ্রর মারধরের হাত থেকে রেহাই পাননি আরেক নিরাপত্তারক্ষী সঞ্জীব শীল। সঞ্জীব শীল বলে আমার আর একটা সিকিউরিটি গার্ড ছিল, তো ওর ডিউটি আওয়ার্সের পরে যেমন সব স্টুডেন্টরা চলে গেছে দিনের বেলা, ও লক করে রেখেছিল। সাডেন এই ম্যাঙ্গো এসে হাজির, ও তো আর অত জানে না, খুলতে বলেছে, বলতো না খুলবো না। তখন ওটা পাঁচিল টপকে গিয়ে ওকে মেরেছে, খুব এমন মার মেরেছে ওকে ডাক্তারের কাছে যেতে হয়েছে হসপিটাল। কলেজে করেছে, থানাতেও গেছিল, কলেজে ম্যাডামকে জানিয়েছে। তো পরে জানলাম ম্যাডামরাও নাকি ভয়ে ভয়ে থাকে ওর। কলেজে নাকি চলতো ম্যাঙ্গো দাদার হুকুম। এরকমও হয়েছে কি কলেজ আওয়ার্সের পর ম্যাঙ্গো দাদা মানে ওই মনোজিৎ মিশ্র নিজের বন্ধুদের নিয়ে আসতো। হ্যাঁ, আমার গার্ডকে বলতো কি মাথা টিপে দে, বডি ম্যাসাজ করে দে। গার্ডকে করতে হতো, কেন কি এটা যেহেতু মনোজিৎ দাদা বলে বলছে, এই জন্যে, কেন কি ওনার দাপটটা এরকম, কলেজ অথরিটি যখন ওনাকে ভয় পায় এই জন্যে। আর এরকম উচ্ছৃঙ্খলতাও হতো ভেতরে। কসবার আইন কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সিকিউরিটি এজেন্সির কর্ণধার। আপনার সিকিউরিটি গার্ড এইসব খবর আমাদেরকে জানায়নি কেন, দিয়ে জানায়নি কেন এর ব্যাপারে এর আগেও হয়েছে, তা তার কোনো অ্যাকশনও হয়নি, লিখিত দিয়েও হয়নি। মনোজিৎ মিশ্রর ফুলে ফেপে ওঠার দায় কি তাহলে কলেজ কর্তৃপক্ষ আদৌ এড়াতে পারে? সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আমি অরূপ চক্রবর্তীর কাছে যাব। অবশ্যই কলকাতা পুলিশ তাদের গ্রেফতার এবং কালকে কোর্টে তারা কি বলেছে সেই নিয়ে, কিন্তু তার আগে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসছেন তাদের জন্য একটা অংশ দেখিয়েছিলাম। এই মনোজিৎ মিশ্রের আরেকজন সহপাঠী, ওই কলেজের ছাত্র, তাকে কি নৃশংসভাবে সে মারছে এবং কি বলছে। আবার বলছি, বিপ বাহাদুর, এই জন্য আমি রসিকতা করে বললাম যে অনুব্রত মণ্ডলের মতো প্রায় শব্দে শব্দে বিপ দিতে হচ্ছে, কিন্তু ইস্যুটা হচ্ছে শুধু ভার্বাল অ্যাবিউজ নয়, শুধু মুখের কুবাক্য, কুচ্ছিত বাক্য, কুচ্ছিত গালিগালাজ নয়, তার সঙ্গে একটি ছাত্রকে দক্ষিণ কলকাতার বুকে, কলকাতা শহরে, খাস কলকাতা শহরে মাটিতে ফেলে কি নৃশংসভাবে মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। আমাদের ব্লার করে দিতে হয়েছে শুধুমাত্র ঘটনার বিভৎসতা আটকাতে গিয়ে। আমি এক্ষুনি ওই ফুটেজটা আরেকবার দেখাবো পুরোটা। মারো এটাকে, ভালো করে মারো, এর ভিডিওটা দেখাবো কালকে ফার্স্ট ইয়ারদের ছেলে নেতা। ওর ম্যাম, তোর ম্যাম ফ্যাম তো সব তোর মাথা মারবি, এই ইট দিয়ে মারবি না, ইট দিয়ে মারবি না বাচ্চা। তোর ম্যাডাম ফ্যাডাম সব তোর মাথায় ঢুকিয়ে দেবো, মার লাত খড়ের মতো ছেলে। কায়দা এসছে তোর মাকে জামা ছেলে, মার ছেলেকে, এই মাত্র ডোড়ো বেশি সিয়ানা, ভাঙ ছেলে মাথায় বোতল পড়বে, মার ছেলে ভয় পেয়ে যায়। বাঁচাও, এবার বাঁচবি, এবার বাঁচতে চাস ছেলে, এবার বাঁচতে চাস। তুই চিনিস আমাদেরকে, আমরা কারা? উই আর প্রফেশনাল ক্রিমিনাল ছেলে, তোর এটা ছেলে। দেখুন, আমি এইসব শব্দ সরিয়ে রাখুন, একটা শব্দ দিয়ে আমার পরের আলোচনায় আমি নির্ধারণ করব ক্ষমতাশালী, ইনফ্লুয়েন্সিয়াল কতটা। আমি বলছি, এতদিন ইডি এবং সিবিআই পরের পর মামলায় তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের সম্পর্কে, সাংসদদের সম্পর্কে চিটফান্ড, গরু পাচার, শিক্ষা দুর্নীতি, এই প্রভাবশালী, ক্ষমতাশালী এই শব্দটা ব্যবহার করত। আজকে কিন্তু ইডি বা সিবিআই নয়, গতকাল কোর্টে কলকাতা পুলিশ কোট আনকোট বলছে দ্য অ্যাকিউজড পারসন ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড মে ইনফ্লুয়েন্স দ্য ইনভেস্টিগেশন।
আমি বলছি কলকাতা পুলিশ কিন্তু এই তৃণমূলের ছাত্রটির সম্পর্কে অথবা ছাত্রনেতা সম্পর্কে, ছাত্রনেতা বলতে আমরা যাদের বুঝি তার পাশে এই ম্যাঙ্গোকে ছাত্রনেতা বলতে আমার খুব জিভে আটকাচ্ছে, যাই হোক, কিন্তু কলকাতা পুলিশ 1 ছটাকও বাড়িয়ে বলছে না। কেন? তার কারণ 11টা ফৌজদারি মামলা। শুধু যে ছাত্রছাত্রীরা অভিযোগ জানিয়েছে এর বিরুদ্ধে তা নয়, কলেজের অধ্যক্ষ নিজে এফআইআর করেছেন, কলেজ থেকে নিজে বহিষ্কার করে দিয়েছেন অফিসিয়ালি কাগজে কলমে। তারপর হঠাৎ একটা দুর্ঘটনায় অধ্যক্ষ মারা যাচ্ছেন এবং তারপর বুক ফুলিয়ে সেই গাড়ি দুর্ঘটনায় অধ্যক্ষ বা মৃত্যুর পর সে কলেজে বহাল তবিয়াতে ফেরত আসছেন। এর সম্পর্কে কলকাতা পুলিশ যদি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল কথাটা বলে, আমি তো এর মধ্যে কোনো অন্য কিছু দেখছি না। আমি অরূপের কাছে যাব, যে আমি বলছি তৃণমূলের অন্তত প্রভাবশালী শব্দে আর অ্যালার্জি থাকার কথা নয়। তার কারণ প্রভাবশালী একটি ছাত্র সে যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, খাস কলকাতা শহরে। আবার বলছি, আম তার সৌরভ, তার গন্ধ ছড়িয়ে যায়, কিন্তু একটা পচা ম্যাঙ্গো তার গন্ধ কেউ পেল না, এটা কি বিশ্বাসযোগ্য অরূপ? সুমন, দেখুন, এই ম্যাঙ্গোর ক্লাসিফিকেশনের মধ্যে না গিয়েও এটুকু বলা যায়, মানে কি জাতের ম্যাঙ্গো সেটার মধ্যে না গিয়েও এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই পচা ম্যাঙ্গো এর মানে যেই লেভেলে পচে গিয়েছে সেইটা নিয়ে কারোর মনেই কোনো সংশয় নেই। এবং এই পচা এলিমেন্টদের সুস্থ সমাজে থাকার কোনো নৈতিক অধিকার নেই, তাদের জায়গা জেলের পেছনে, এটাও কেউ দ্বিমত হবেন না। সমস্যাটা হচ্ছে যে কেউ কেউ তো ক্লাসিফিকেশন করে। এইটুকু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, এই পচা ম্যাঙ্গোকে জেল থেকে কেউ কোনোদিন বের করে মালা দিয়ে বলবে না যে তুমি অমুককে ধর্ষণ করেছো তাই তুমি বীর, তোমাকে আমরা উপাধি দিলাম। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের যদি কোনো নেতাও অন্যায় করে থাকেন, তার জায়গাও আইন অনুযায়ী যেখানে থাকার কথা জেলের পেছনে সেটাই থাকবে। ঠিক, কিন্তু অরূপ আমি বলছি এইটা তো প্রথম অন্যায় নয়। আমি বলছি শুধু এফআইআর এর বিচারে, কেসের বিচারে 12 নম্বর অন্যায় বছরের পর বছর এই ছেলেটি এই করে গেছে। ধরুন, এফআইআর সত্যি সত্যি অনেক বিষয়ে অনেক সময় হয়, কিছু এফআইআর হয়তো সত্যি সত্যি হয়ে থাকে, কিছু এফআইআর হয়তো ছাত্র রাজনীতিতে পক্ষ বিপক্ষের জন্য হয়। তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। আমি আসছি, একটুখানি বলতে দিন। মুশকিলটা হচ্ছে, ধরুন এই যে এবিপি আনন্দ, অনেকগুলোতে এফআইআর হয়েছে, 12 নম্বর এফআইআর। এর আগে যখন 11টা এফআইআর হয়েছে তখনও এবিপি আনন্দ একে নিয়ে শো করার প্রয়োজন মনে করি, স্বাভাবিক কারণেই, কারণ সেই অপরাধের ম্যাগনিটিউডটা এই লেভেলে পৌঁছয়নি। এবং আমি আমি তোমায় জানিয়ে রাখি, এই যে ঘটনাগুলো, যে ফুটেজটা দেখালাম না, এ সব কিন্তু টেলিকাস্ট থেকে, টেলিকাস্ট ছাড়া আর্কাইভে নেই। দিনের পর দিন ম্যাঙ্গোর কীর্তি আমরা দেখিয়েছি। আমি শুনুন না সুমন, এবার একটু যদি বলতে অ্যালাউ করেন, আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার। আজকে এই এলিমেন্ট যারা এই কাজগুলো করেছে, আমি একটু আগে আপনি দেখাচ্ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য রাজ্যপাল নিযুক্ত শান্তা দত্তদের কথা। উনি বলছিলেন বলতে বলতে যে সিইও অবধি অভিযোগটা পৌঁছয়নি, এবং সিইও অবধিও যদি অভিযোগটা না পৌঁছয় তাহলে প্রশাসনের কাছে সবসময় অভিযোগ, এই ভেতরের অভিযোগগুলো আসবে কি করে? যে এফআইআর গুলো কথা বলছেন, নিশ্চিতভাবে এফআইআর কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু তোমায় দেখাতে পারি অধ্যক্ষ কসবা থানায় এফআইআর করছেন, অধ্যক্ষ প্রশাসনের কাছে তো পৌঁছেছে। একটা ঘটনার কথা বলছেন, সিকিউরিটি এজেন্সি এফআইআর করেছে, পুলিশই তো করেছে। শান্তাদেবী যেটা বললেন, সিইউর কাছেও যদি না পৌঁছয় তাহলে সব জিনিস প্রশাসনের কাছেও পৌঁছানোর কথা না। শান্তাদেবী, আমি শুনছিলাম উনি একটা অ্যাডভাইসারি জারি করার কথা বলছিলেন। দেখুন সুমন, এবং আপনিও শান্তাদেবীকে এই উদ্যোগকে ধন্যবাদ জানালেন, শুভ উদ্যোগ বললেন। অ্যাডভাইসারি জারি করলেই যদি সমস্যার সমাধান হয়, তাহলে দেখুন আরজি করের ঘটনার পরে তো রাজ্য সরকার একটা অ্যাডভাইসারি জারি করেছিল মহিলাদের কাজের সময় নিয়ে, সেটার বিরুদ্ধেও কিন্তু প্রবল সমালোচনা হয়েছিল। সেই সমালোচনার পক্ষেও যুক্তি থাকতে পারে, বিপক্ষেও যুক্তি থাকতে পারে। ঠিক অরূপ, আমি তোমার সঙ্গে একমত যে অ্যাডভাইসারি জারি হলো, অশোক দেবের নেতৃত্বে গভর্নিং বডিটা ছুঁড়ে ফেলে দিল, তো হলো না। এবার কি হচ্ছে, এবার অ্যাডভাইসারিটাকে আমি গ্রহণ করবো না মানে সমস্যাটা হচ্ছে, ধরুন আমার মনে পড়ছিল যে একজন ফরাসি মার্কসিস্ট দার্শনিক বিখ্যাত লুই আলথুজার, আমরা সকলেই তার নাম জানি। তার আইডিওলজিকে ডিফাইন করতে গিয়ে তিনি রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস বা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের কথা ইউজ করছিলেন। কিভাবে আইএসএ আমাদের মস্তিষ্কটাকে আচ্ছন্ন করে দেখে, আমার এইটা বোঝার জন্য যে কখনো আমাদের মনে হচ্ছে অ্যাডভাইসারিটা গুড সেন্সিবল, আবার কখনো মনে হচ্ছে অ্যাডভাইসারি খারাপ। ঠিক যেভাবে একটা ধর্ষকই হয়। গতকালকের একটা উদাহরণ আমি আপনাকে বলছি। গতকালকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এসছে, উত্তরপ্রদেশে একটি পক্সো ঘটনার কেসে একজন অপরাধী, সে পুলিশ অফিসার কাইওকে 6টা সামোসা ঘুষ দিয়ে তার ক্লোজ করেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এসছে। আমি চাইলে সমস্ত আর্কাইভ শুধু আপনাদের তুলে দিতে পারি দর্শকের সামনে। আমি বলছি একটাই কারণে, যে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে
সব ধর্ষকের জন্য একটাই শাস্তি হোক, সেই শাস্তিটা যেন জেলের পেছনে থাকে। কোনো ধর্ষক যেন এই ভিকটিম কার্ডটা প্লে করতে না পারে যে আমি একজন সাধু তাই আমাকে এই বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এই মানে সাধু ধর্ষণ করলে সেটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতো ধর্ষণ, আর বাকিরা ধর্ষণ করলে সেটা কুৎসিততম ধর্ষণ। না, ধর্ষণটা সবসময় কুৎসিত, ঘৃণাযোগ্য, ধিক্কারযোগ্য। আমাদের মুশকিল হচ্ছে এই আইএসএ গুলো আমাদের মাথায় এমনভাবে বসে রয়েছে। দেখুন, আমি সুমন এই মনোজিৎ এপিসোড নিয়ে আমি অন্তত 3-4 বার আপনার শোতে এসেছি। ওই পার্টিকুলার কোট আনকোট সাধু বলে যাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং তিনি কার্যত পুলিশের সমন পালিয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন কোর্টে যাচ্ছেন, আজ শরীর খারাপ, কাল আসছি, পরশু আসছি, যেগুলো অনেক সময় অনেক নেতাদের বিরুদ্ধে বলা হয়েছে। তুমি নাম করছো না কেন? তুমি আমি তো বসে অনুষ্ঠান করেছি, আমি তো প্যাকেজ এই অনুষ্ঠানেই দেখিয়েছি। আমি যেটাই বলছি যে ধর্ষণ, সে ধর্ষক যেই হোক সমানভাবে ঘৃণ্য অপরাধী। ধর্ষণের অভিযোগ যদি উঠে থাকে, প্রাথমিকভাবে সেই অভিযোগকে মান্যতা দিয়ে তার বিরুদ্ধে কেস যেরকম করা উচিত, তেমনি আইএস এর রোল যারা আমরা প্লে করছি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, তারাও কেন সেই ধর্ষণগুলোকে নিয়ে আলোচনা করছেন। এবং এখানে একটা জিনিস নিশ্চিত করা যেতে পারে, এনশিওর করা যেতে পারে, এ রাজ্যের বুকে ধর্ষককে কোনোদিনও বীরের মালা দিয়ে বরণ করা হবে না, এ রাজ্যে কোনো ধর্ষককে স্পেয়ার করা হবে না। অরূপ শুরুও করলো, শেষও করলো যে বীরের মালা দিয়ে বরণ করা হবে না। এর জবাব নিশ্চয়ই বিজেপির প্রতিনিধি দেবেন, তার ইঙ্গিতটা খুব স্পষ্ট। কিন্তু আমার ইস্যুটা হচ্ছে যে বীর তো জেল থেকে বেরোনোর পর নয়, বীর সেজে একটি ছাত্র, একটি ছেলে, সে 1.5 দশক ধরে তাণ্ডব চালালো একটি কলেজে, এবং কেউ তা দেখলো না। অরূপের সঙ্গে এক জায়গায় আমি একমত, অ্যাডভাইজারি দিয়ে, দেখুন অ্যাডভাইজারি দেয়া হতে পারে শুধুমাত্র সদিচ্ছের কাছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সদিচ্ছে তো যদি না থাকে তাহলে তো এই বিষয়ে কিছু বলার থাকে না। সব থেকে বড় কথা, আজকে অ্যাডভাইজারি কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়ে দিল, আর অশোক দেবের নেতৃত্বাধীন গভর্নিং বডি সেটা মানলো না, পিরিয়ড। আমি বলছি এটাও তো হতে পারে। আমি এইখান থেকে যাব যে ঠিক কিভাবে কলকাতা পুলিশ কতটা ইনফ্লুয়েন্সিয়াল মনে করছে, যে ইনফ্লুয়েন্সিয়াল শব্দবন্ধ বারবার ইডি আর সিবিআই কার্যত যেন শব্দের মৌরসি পাট্টা গেড়ে ফেলেছিল, যে এ রাজ্যের দুর্নীতি মামলা, সেটা কয়লা চুরি, গরু চুরি, হোয়াট এভার ইট ইজ, তারা এই প্রভাবশালী শব্দটা ব্যবহার করত। আজকে মনোজিৎ মিশ্র সম্পর্কে কোট আনকোট প্রভাবশালী শব্দটা ব্যবহার করতে হচ্ছে কলকাতা পুলিশকে। আমার পরের প্রতিবেদন। তৃণমূল বিধায়কের হাতে হাত, ভাইস প্রিন্সিপালের সঙ্গে এক মঞ্চে ছবি, গভর্নিং বডির চেয়ারম্যানকে জেঠু বলে সম্বোধন। মনোজিৎকে ভাইস প্রিন্সিপাল অত্যন্ত স্নেহ করতেন বলে দাবি কলেজেরই এক ছাত্রের। ম্যাম ওকে ক্যাজুয়াল অফিস স্টাফ হিসাবে ফার্স্ট ম্যাম দাবিটা রাখে গভর্নিং বডিতে। ম্যাম বলতে ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি। আমরা বলি যে একটা ক্রিমিনাল রেকর্ডের আপনি কেন ওর দাবিটা রাখছেন, তখন ম্যাম আমাদেরকে বলেছিল ওর এডুকেশন কোয়ালিফিকেশনটা বেশি, ওর একটা চাকরির দরকার, অত্যন্ত প্রয়োজন, ও সুধরে গেছে, হ্যাঁ ও আমাকে কথা দিয়েছে ও কিছু করবে না, তো একটা চান্স ওকে দেওয়া হোক। এহেন মনোজিৎ মিশ্রই এখন যখন গণধর্ষণে অভিযুক্ত, তখন তাকে অত্যন্ত প্রভাবশালী আখ্যা দিল কলকাতা পুলিশ। জামিনের বিরোধিতা করে আদালতে জমা দেওয়া নথিতে মনোজিৎকে অত্যন্ত প্রভাবশালী বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তরা পরস্পর বিরোধী বয়ান দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন মামলায় সিবিআই একদা তৃণমূলের বিভিন্ন অভিযুক্ত নেতাকে প্রভাবশালী আখ্যা দিত, এখন মনোজিৎ মিশ্রকে কলকাতা পুলিশ প্রভাবশালী বলছে। বোঝা যাচ্ছে পেছন থেকে একজন কেউ মাথা আছে যে এর হয়ে সবসময় লড়াই করে গেছে, সেই মাথা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তৃণমূলের এই যারা নিজেরা স্বীকার করছে যে আমি প্রফেশনাল ক্রিমিনাল, এরকম প্রফেশনাল ক্রিমিনালদের ধরে রেখেছে তাদের নিজেদের স্বার্থে, তোলাবাজির স্বার্থে, ভোট লুটের স্বার্থে, এবং সকলকে ভয় দেখিয়ে যাতে মুখ বন্ধ করা যায় তার স্বার্থে। ভাইরাল ভিডিওতে মনোজিৎ মিশ্রের তৃণমূল বিধায়ককে জেঠু বলে সম্বোধন করা নিয়ে এখন জোর চর্চা। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক অশোক দেব। এটাকে নাম ধরে ডাকবে, কিন্তু আমি বন্ধ বুঝি না, আমাকে নাম ধরে যেতে ডাকতেই পারে, সে বয়সা থেকে ছোট, ডাকতে হবে আপত্তি কোথায়? মনোজিৎরাই রুল করেছে, মনোজিৎরাই রাজত্ব করেছে, কারণ এটা তৃণমূলের সরকার। মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য বসু, আর কলেজের মাথা যারা অশোক দেব ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো, মনোজিৎ মিশ্রকে একজন সাধারণ ছাত্র থেকে অত্যন্ত প্রভাবশালী করে তোলার নেপথ্যে কোন প্রভাবশালীরা, তাদের কি খুঁজে বের করা হবে? আশাবুল হোসেন, সৌভিক মজুমদার, জয়ন্ত পাল, এবিপি আনন্দ।
দেখুন, সন্ত্রাসের রাজত্ব বললে একটু বেশি বলা হয় না, যদি আমি বলি শুরুটাই করি যে সন্ত্রাসের রাজত্ব শুধুমাত্র এই মেয়েটির সঙ্গে জঘন্যতম অপরাধ নয়, ছাত্রদের মারধর নয়, একজন সিকিউরিটি গার্ড, আমি নাম করে বলছি, সঞ্জীব শীল, সে কথা শোনেনি এই মনোজিৎ মিশ্রের। কি করেছিল যে তার জন্য কলেজের, এই মাত্র শান্তাদি যা বলছিলেন যে কলেজের গেটটা রাত্রিবেলা তার জন্য খুলে দিতে হবে। ভাবুন, সরকারি অনুদানপ্রাপ্ত কলেজের গেট খোলা হবে মনোজিৎ মিশ্রের কথা মতো, শোনেনি, মারধর করে তাকে রক্তাক্ত করেছে। কলেজ কর্তৃপক্ষের কাছে ওই সিকিউরিটি এজেন্সি অভিযোগ করেছে। কসবা থানায়, সবথেকে বড় যেটা, কসবা থানায় অভিযোগ করা হয়েছে 2024 সালের মে মাসে, কোনো লাভ হয়নি। কলেজের নিয়ন্ত্রণ শুধু নয়, পুলিশের ওপর তার নিয়ন্ত্রণটা ভাবুন। আমি বলছি, আমি জানি না রাজ্য সরকার অত্যন্ত সুচিন্তিতভাবে এটা করেছে কিনা, কিন্তু আজকে এই মামলাটা কসবা থানার হাত থেকে ডিডিতে চলে গেছে। আমি জানি না সত্যি মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কসবা থানা, যে কসবা থানায় একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে ইতিমধ্যে জমা পড়েছিল, কলকাতা শহরের 11টা থানায় 11টা কেস হয়েছিল, তার ভেতরে কয়েকটা কমন থানা রয়েছে, সেইখানে আর তাদের মনোজিৎ মিশ্রকে আটকানোর জন্য আর কি করণীয় ছিল? এ বিস্ময়কর। আমি বলছি, এই 11টা মামলা যদি ঠিকঠাক বিচার দেওয়া যেত যারা অভিযুক্ত তাদের, তাহলে এই মেয়েটিকে এতটা যন্ত্রণা ভোগ করতে হতো না। খুব স্পষ্ট। শঙ্কুদেব পান্ডা কি বলে? আচ্ছা, প্রথমেই আমার অভিযোগ আছে সুমন দে এবং এবিপি আনন্দের বিরুদ্ধে। আমি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, প্রতিদিন এবিপি আনন্দে খবর হতো শঙ্কু স্যারের কীর্তি, শঙ্কু স্যার খারাপ করেছেন, শঙ্কু স্যার অমুক করেছেন, শিক্ষাক্ষেত্রটা ডুবিয়ে দিয়েছেন। আজ সুযোগ পেয়েছি, তাই প্রথমেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনাকে মনে রাখতে হবে সুমনদা, শঙ্কু স্যারের ওপরে সবসময় একটি করে অশোকদেব স্যার এবং একটি করে পার্থ স্যার ছিল। আজকে আমি এই কথা বলছি কেন? আপনি মনোজিতের দিকে আঙুল তুলছেন। পার্থবাবুর অর্থনৈতিক দুর্নীতির জন্য তৃণমূলের যা বদনাম হয়েছে, তার থেকে বেশি বদনাম বাংলার নাক কাটা গেছে ওনার বান্ধবী প্রীতির জন্য। একজন বান্ধবীর খাটের তলায় কি না কি পাওয়া গেছে, সেটা টেলিভিশনে দিনের পর দিন আপনাকে টাকার বন্যা করে দেখাতে হয়েছে। বিচার চলছে, দুজনের সে কি ইশারায় কথা, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আমি আজকে বলছি সুমনদা, সরকার কিছু জানে না, তৃণমূল কংগ্রেস কিছু জানে না, পুলিশ কিছু জানে না, বাংলার প্রত্যেকের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আপনি চাইলে আপনাকে যে ভিডিও দেখাবো আপনি বরদাস্ত করতে পারবেন না। এসব কি বিপ বিপ ভিডিও দেখাচ্ছেন? একটি নগ্ন মেয়ে, সেই মেয়েটিকে যেভাবে অত্যাচার করছে ওই ছেলেটি, এবং মেয়েটি তার মুখ ঢাকবার চেষ্টা করছে, এবং সেই কলেজের গেটের, কলেজের হচ্ছে গার্ড রুমের মধ্যে বিছানার চারপাশে 7-8টা খালি জুতো রয়েছে, আর ছেলেরা সেটা ভিডিওতে তুলছে। আপনি মনে করেন যে একটা সরকার চলছে? আপনি মনে করেন যে একটা প্রশাসন চলছে? এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, মাননীয় পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস এই গভর্নিং বডিকে সাসপেন্ড করেনি। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এই ভাইস প্রিন্সিপালকে তার পদ থেকে সরাননি। আপনাকে মনে রাখতে হবে সুমনদা, আমার আপনার বাড়ির একজন মেয়েকে যখন তার বাবা মা সরকারি বিশ্ববিদ্যালয়ে, বিদ্যালয় এবং স্কুলে পাঠায়, তখন সরকারের উপর কমপ্লিট ডিপেন্ডেন্সি নিয়ে পাঠায়। আর চিকর মারা গেল একটি মেয়ে। আজকে কসবা রেপ্ট হচ্ছে ওপেনলি, কোনো ব্যবস্থা নেই। এরপর সরকারের উপর লোকের আস্থা থাকবে? কোন জায়গায় নিয়ে গেছেন? আজকে শান্তা দেবী বসে বসে বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে, এখনো নেননি কেন? এখনো বসে আছেন কেন? কোন আদালত বলেছে যে কলেজ বন্ধ রাখতে হবে? প্রথমেই কলেজ বন্ধ করে দিলেন। কে করে দিলেন? তৃণমূল কংগ্রেস এবং তার সরকার করে দিলেন। কেন করে দিলেন? কারণ কলেজ খোলা রাখলে হাজার হাজার ছেলেরা কালকের থেকে মুখ খুলবে। সংবাদ মাধ্যমের আপনার লোক ক্যামেরা নিয়ে পৌঁছলেই আরো মেয়েরা বলবে যে কি কি কাণ্ড এরা ঘটিয়েছে। সুমনদা, আমি আপনাকে বলছি, আমি তো নির্বাচন ফেস করেছি সিপিএম এর সময়। আপনি ক্ষমতায় এলেন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনটা বন্ধ করে দিলেন কেন? আমি জানতে চাই। ফার্স্ট ইয়ারের ছেলেরা এখানে ঢোকে না। 5th ইয়ার পাস করবার পর কাকার বয়সী লোক, দাদুর বয়সী লোক, তার মেয়ে কলেজে পড়ে, সে এক একটা ইউনিভার্সিটি আর কলেজ দেখে আজকের দিনে। শুনে রাখুন, তাকে স্টাফ বানিয়ে দিয়েছে। কোটি কোটি টাকার নয়, সেই টাকা অফিসিয়ালি পৌঁছয়। আমি যখন ছাত্র পরিষদ করেছি আমার নামে খবর হয়েছে, টাকার ব্যাপারে অভিযোগ উঠেছে। আজকে আমি প্রকাশ্যে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এর ভাগ কোথায় পৌঁছয়। সেদিন যখন আমি প্রশ্ন তুলেছিলাম লোকে আমার বিরুদ্ধে আঙুল তুলেছিল। আজকে বাংলায় দেখা যাচ্ছে পার্থবাবু কি করেছেন, টাকা কোথায় পৌঁছেছে। তৃণমূলে থাকাকালীন এর ভাগ তুমি নিয়েছিলে? আপনাকে বলছি সুমনদা, আমি তৃণমূল কংগ্রেসে এই অভিযোগ তুলেছিলাম বলে পার্থবাবু আমাকে সাসপেন্ড করিয়ে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে খুন করবার ষড়যন্ত্র করেছিলেন। অভিযোগ করছি, তৃণমূলের শৃঙ্খলা কমিটির নাম করে পার্থবাবু এই ষড়যন্ত্র করেছিলেন।
আমার অপরাধ ছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি ব্রাত্যদার বিরুদ্ধে কথা বলেছিলাম, কিন্তু আমি কোনোদিন অনলাইনের বিরোধিতা করিনি। আমি সেদিনও বলেছিলাম অয়ন সিলের মতো লোকেদের আপনি যদি অনলাইন সিস্টেমে আনেন তাহলে সেটা আরো বড় কেলেঙ্কারি হবে। সেদিন যে শঙ্কুদেব পণ্ডা ঠিক ছিল আজকে বোঝা যাচ্ছে অনলাইনে কেলেঙ্কারি হচ্ছে, বেরোচ্ছে। ফলে প্রথম আমাকে সবাই আঙুল তুলেছিল, আপনারাও খবর করেছিলেন। আমি আপনার কাছে বলছি, এই ছেলেটাকে যেখানে প্রিন্সিপালের অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও কলেজে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস জানে না দক্ষিণ কলকাতায় এতগুলো থানায় মামলা? অতদূর যেতে হবে না। আমি বলছি অজস্র তৃণমূল কর্মী এবং চাহিদা সম্পন্ন সৎ তৃণমূল কর্মী আছে, যদিও আমি বিশ্বাস করি যে কোনো চাকরি তৃণমূল অতৃণমূল সবার কাছে সমান সুযোগ হওয়া উচিত। শঙ্কু, বাছা হলো এই কলেজের অস্থায়ী পদের জন্য এই ছেলেটিকে, যার বিরুদ্ধে 11টা কেস চলছে কলকাতা পুলিশ এলাকায়। একটা প্রশ্ন আপনি অশোক দেবকে কেউ করেছে? দল জানতে চেয়েছে, উনি আবার গেছেন এটার শাস্তি দিতে। যার বিরুদ্ধে ব্যর্থতার সবথেকে বেশি অভিযোগ তিনি গেছেন শাস্তি দিতে। লিখিত সুপারিশে এই চাকরি হয়েছে। এই বলছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কে চালায়, কোন অটো কোম্পানির মালিক চালায়, আপনি খবর নিন। আমি নাম ধরে ধরে বলছি। উত্তর কলকাতায় বঙ্গবাসী কলেজ কোন কাকুর বয়সী লোকেরা চালায়, খবর নিন। সুরেন্দ্রনাথ কলেজ কোন হাত কাটা কান কাটা লোকেরা চালায়, খবর নিন। আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে, ভাই তৃণাঙ্কুরের বিরুদ্ধে স্পেসিফিক কমপ্লেন কেন সরাবেন না? বেশ সুমন, অ্যাকচুয়ালি আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, শঙ্কু তখনও তৃণমূলে আসেনি, ও তখন এনি বাংলা সাংবাদিক ছিল। ওর সাথে ঘটনাচক্রে আমার প্রথম পরিচয়। আমি একটা থানা ঘেরাও বিক্ষোভ ছিলাম, শঙ্কু সাংবাদিক হিসেবে এসেছিল। শঙ্কু আমার পরেও তৃণমূল ছাত্র পরিষদ এসেছে, কিন্তু বিশ্বাস করুন আমি কোনোদিন শঙ্কুকে দুর্নীতিগ্রস্ত বলিনি, বা তৃণমূলের কেউ শঙ্কুকে চোর বলেনি। শঙ্কুর ভিডিও যারা ইউটিউবে আপলোড করেছিল তার নাম ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী ভিডিও সরিয়ে দিয়েছে, এখনো শঙ্কুর ভিডিও সরায়নি। দ্বিতীয় কথা, শঙ্কু যে অভিযোগগুলো করলো, শঙ্কু নিজে তো তৃণমূল ছাত্র পরিষদের সর্বেসর্বা ছিল। আজকে শঙ্কু যখন এই কথাগুলো বলছে, দীর্ঘদিন এই এবিপি আনন্দে আলোচনা হয়েছে, মোড়ে চলে যেতে পারে, কিন্তু এই অনলাইনে ব্রাত্য বসুর সেই সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত বন্ধ হয়েছে। তোমার সঙ্গে একমত আমি, কিন্তু আমার বক্তব্য যে এই অনলাইন তোমাদের পূর্বাশ্রম বর্তমান শ্রমের কথা যদি শেষ হয়ে যায় আমি বলি, সেটা হচ্ছে এই অনলাইন ব্যবস্থা তো আজ নয়। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়ার আগে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী থাকার সময় ইন্ট্রোডিউস হওয়ার কথা ছিল। এত বছর কোন কায়েমি স্বার্থে পিছিয়ে গেল? এই কথাটা জিজ্ঞেস করতে হবে। তৃণমূল ছাত্র পরিষদ ছিল, এটা সরকারের সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী একমাত্র এই সিদ্ধান্ত নিতে পারেন, ছাত্র পরিষদ সিদ্ধান্ত নয় নাকি? সুমন দা, প্রথম কথা হচ্ছে আমি কোনোদিন অনলাইনের বিরোধিতা করিনি। আমি বলেছিলাম তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইন্ডিভিজুয়ালি অনলাইন শুরু করে দিয়েছিল। না ইস্যুটা এক সেকেন্ড না তোমার তো আমার ইস্যুটা তুমি বিরোধিতা করেছো কি করনি তা নয়, অনলাইনের ব্যবস্থার স্বচ্ছতা কেন এতগুলো বছর পিছিয়ে গেল এ রাজ্যে? তাহলে এই কোটি কোটি টাকা পার্থবাবুর বান্ধবীর বাড়িতে জোগাড় করতে পারতো না? আপনি শুনে নিলে তারপর বলবেন না। অনলাইনের ডিফারেন্সেসটা তখন কোথায় হলো? সমস্ত বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে অনলাইন করেছিল, প্রেসিডেন্সি যাদবপুর এরা আলাদা করেছিল। ব্রাত্যবাবুর বক্তব্য ছিল সরকার নিজে অনলাইন করবে, মানে জালিগিরিটা বিকাশ ভবন থেকে হবে, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা নষ্ট হয়ে যাবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি কোনোদিন বলতে পারি নতুন করে আইনস্টাইন জন্মগ্রহণ করেছে, যে ব্যবস্থা অনলাইনে একজন বাড়ি থেকে সে ভর্তি হতে পারে, বাড়ি থেকে সে মেরিট লিস্ট ডাউনলোড করতে পারে, বাড়ি থেকে সে অনলাইন রেজিস্ট্রেশন করে ভর্তি হতে পারে, যেখানে দুর্নীতির কোনো অবকাশই থাকে না, সেই ব্যবস্থাকে যারা প্রশ্নের মুখে তুলছে তার থেকে বড় হিপোক্রিট আর হতে পারে না। নিজে যখন ছাত্র পরিষদের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ ছিল, সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ শিক্ষামন্ত্রী হলেন, তখন তো আমি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম না। আমি এইখান থেকে আমার পরের বক্তা এবং আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে অত্যন্ত স্বনামধন্য প্রিন্সিপাল মাকসুদা খাতুন তিনি একেবারে পরিষ্কার দাবি করলেন। আমি বলেছিলাম না যে এই অনুষ্ঠানের পরতে এই ম্যাঙ্গো যে কত দূর তার দাদাগিরিকে নিয়ে যেতে পারে, কতটা বেপরোয়া হতে পারে শুধুমাত্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, তার একটার পর একটা উদাহরণ আপনাদের সামনে রাখবো। আজকে প্রিন্সিপাল মাকসুদা খাতুন তিনি বলছেন যে 3-4 মাস আগে বিটি কলেজ ক্যাম্পাস, মানে ক্যালকাটা গার্লস বিটি কলেজ ক্যাম্পাস, যেটা কিন্তু এই সাউথ ক্যালকাটা ল কলেজের পুরনো ক্যাম্পাস, সেখানে পুরুষ মহিলা সহ ঢোকার চেষ্টা করে এই শ্রীমান ম্যাঙ্গো। দেখুন।
ও মাস তিনেক চারেক আগে ও আমাদের কলেজে একটি মেয়ে এবং একটি 2-3 জন ছেলে নিয়ে ও ঢোকার চেষ্টা করেছিল। ও যে কাণ্ডটা করেছে, ওদের ক্যাম্পাসে যে কাণ্ডটা করেছে, সেই কাণ্ডটা হয়তো আমাদের কলেজেও হতে পারত। মনোজিৎ মিশ্র গত 24 তারিখে আবার বাইরের গেটে নিজে নাম দেয়নি, ও বাইরের গেটে বলছে ল কলেজের স্টুডেন্ট আবার ওয়াশরুম যাব। তার উদ্দেশ্যটা কি ছিল? সে প্রথমে কি রাস্তাটা তৈরি করে যাচ্ছিল যে ওখানে কিভাবে ঢুকবো, বা পরে আমি মেয়েটিকে ডেকে নেবো, বা কি আমি জানি না। ও মাস তিনেক চারেক আগে ও আমাদের কলেজে একটি মেয়ে এবং একটি 2-3 জন ছেলে নিয়ে ও ঢোকার চেষ্টা করেছিল। আমার গার্ড আটকে দিয়েছে, গার্ডকে মারার চেষ্টা করেছে এবং ওটা করেছে সন্ধ্যাবেলা, যখন আমরা কলেজ থেকে সব চলে গেছি, মানে যখন কলেজে কেউ নেই। ফলে আমার গার্ড যদি ভয়ে ও দরজাটা খুলে দিত, তাহলে কিন্তু আমারও কলেজে একটা কিছু খারাপ ঘটনা ঘটতে পারত। স্টুডেন্টস ইউনিয়নে অল্প কয়েকজন মেয়ে এবং কিছু ছেলে মেয়ে নিয়ে মানে অন্য রকমের চেঁচামেচি, মানে নানান ভেতরে যে কি বোতল, কি বিষয় আর কি মানে এটা আমি ভাষায় বলতে পারছি না, যেটা অসামাজিক কাজকর্ম করার যে বিষয়গুলো, সেটা কিন্তু ওরা স্টুডেন্টস ইউনিয়নের রুমে করত। মুখে কালো কাপড় বেঁধে ও সিসিটিভি ভেঙেছে। মনোজিৎ মিশ্র এই কলেজে টোটাল হুলিগানিজম চলেছে, মানে একটা নটোরিয়াস সমাজ বিরোধীকে ও কি করে এত সাহসটা পেলে এবং এত নটোরিয়াস সমাজ বিরোধীকে এতদিন ধরে যে পাত্তা দিচ্ছে, কেউ তোল্লাই দিচ্ছে, তাদের মাথায় কাদের হাত আছে আমি জানি। একদিন আমি দেখছি অকথ্য অত্যাচার এবং অশ্লীল ভাষা দিয়ে দেবাশিস বাবু সামনে দৌড়াচ্ছেন, আমাদের সবাই দেখেছে, এবং উনি পেছনে পেছনে গালি দিয়ে, এটা তখন আমাদেরকে খুব নাড়া দিয়েছিল। দিতে উনি দৌড়ে মানে ওনাকে ধরবেন মারবেন এরকম। দেখুন, রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া দাদাগিরি এমন পর্যায়ে গেছে যে পুরনো কলেজ ক্যাম্পাসে গিয়েও আমি অপরাধ করব এবং কেউ আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমি বলছি, ফুটেজটা দেখবেন, আমার পরবর্তী বক্তা সব্যসাচী চট্টোপাধ্যায় নিশ্চয়ই দেখেছে। সেটা হচ্ছে যে বারবার কিন্তু এই ছেলেটি বলছে যে পুলিশ কিচ্ছু করতে পারবে না, অধ্যাপক যারা আছেন ওই কলেজের নাম করে বলছেন কিছু করতে পারবেন না, স্যার ম্যামরা কিছু করতে পারবেন না, কোনো নেতা কিছু করতে পারবে না। আমি বলছি, কোন আত্মবিশ্বাসের জায়গা থেকে একজন অপরাধী এই কথা বলতে পারে? অর্থাৎ সব্যসাচীর কাছে আমার প্রশ্নটা খুব পরিষ্কার থাকবে, এই একজন জেঠুর ব্যাপার নয়, অনেক জেঠু এবং কাকাদের মিলিত বরাভয় ছাড়া আমি বলছি এই রকম ভাইপোর জন্ম এইখানে এই রাজ্যে হয় না। আমি বলছি, এই ভাইপো বছরের পর বছর এই গুন্ডাগিরি চালালো, কোন জ্যাঠা এবং কাকাদের প্রশ্রয়, সেটা আদৌ কি কোনোদিন সামনে আসবে? নমস্কার। কালীঘাটের কাকুর গল্প শুনেছিলাম, কালীঘাটের পিসির গল্প শুনেছিলাম। কালীঘাট থানার পাশে ভবানীপুর থানা বলে একটি থানা আছে। আমার মনে পড়ছে আজ থেকে ঠিক বেশ কয়েক বছর আগে, সম্ভবত 2012, ঠিক জগদ্ধাত্রী পুজোর পরের দিন কালীঘাট থানায় গিয়ে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি সমাজ বিরোধী বলে যারা অভিযুক্ত, সেই অভিযুক্তদের ছাড়িয়ে এনেছিলেন। আমার ধারণা তারপর একটি সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে প্রশ্ন করা হয়েছিল এই প্রসঙ্গে। তিনি বলেছিলেন যে সমস্যাটা হচ্ছে সরকারের পুলিশ মন্ত্রী যদি থানায় গিয়ে কাউকে ছাড়িয়ে আনেন, তাহলে এই বার্তাটা পৌঁছে যায় যে সরকারটা সমাজ বিরোধীদের। আপনি জিজ্ঞেস করছিলেন কনফিডেন্সের সোর্স কি? সোর্স অফ কনফিডেন্স না, ক্লাসিফিকেশন অফ ম্যাঙ্গোও নয়, অন্য কিছুও নয়। সোর্স অফ কনফিডেন্স হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর হাত মাথায় আছে, পুলিশ মন্ত্রীর ভাইয়ের স্ত্রী এবং 73 নম্বর ওয়ার্ডের সম্ভবত কাউন্সিলর। আমি তার ছবি দেখলাম ম্যাঙ্গোর সঙ্গে। অশোক দেব বার কাউন্সিলের চেয়ারম্যান এবং বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তার সাথে ছবি দেখলাম। তৃণমূলের ম্যাঙ্গো কি করে? তৃণমূলের ম্যাঙ্গো ওখানে মেয়েদের উপর অত্যাচার করে। আমি ভিডিও দেখিনি, একটু আগের একজন বক্তা একটি ভিডিও দেখাচ্ছিলেন। যদি ভিডিওতে তিনি যা বলেছেন ডেসক্রিপশন যদি সত্যি হয়, তাহলে তৃণমূল পর্নোগ্রাফি বানায়। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল পর্নোগ্রাফি তৈরি করে। হাত তুলবেন না অরূপদা, আমি আসছি। কলেজে ইউনিয়ন ইলেকশন হয়নি 17 সাল থেকে, কালকে মামলা আছে। 2024 সালের একটি চিঠি ইস্যু করা হয়েছিল, চিঠিটায় লেখা হয়েছে অ্যাড্রেস টু দি স্টুডেন্টস ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। তাদেরকে দেওয়া হয়েছিল থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন টু সাউথ ক্যালকাটা ল কলেজ স্টুডেন্টস সোশ্যাল ইভেন্ট। কিসের সোশ্যাল ইভেন্ট? কে সই করেছেন? চিঠিতে সই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্র সংসদ নির্বাচন নেই,
ক্যাম্পাসের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ ইভেন্ট করেছেন, তার ছবি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন, চিঠির কপি আছে। আগামীকাল যে মামলা হবে সেই মামলাতেও এই কাগজ দেওয়া হয়েছে। তাহলে কি চলছে? অন্য কাউকে আমি কথা বলতে দেবো না, নির্বাচন হবে না, ওখানে তৃণমূল কংগ্রেসের কিছু লুম্পেন তারা গিয়ে ওখানে মাতব্বরি করবে, কিছু অধ্যাপক তাদেরকে ধুয়ো দেবে, কিছু জায়গায় কিছু শিক্ষক ধুয়ো দেবেন। গোটা সিস্টেমটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে। এই যে কথাটা আসছে না, প্রফেশনাল ক্রিমিনাল, তাহলে কি আমরা আমাদের সমাজে, আমি তো এটাকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখছি, এটা সামাজিক সমস্যায় পরিণত হচ্ছে। প্রফেশনাল ক্রিমিনাল তৈরি করা হচ্ছে, আর বিশ্ব বাংলার লোগো লাগিয়ে আমরা ক্লাসিফিকেশন করছি। কারা কারা আজকে শাসন ক্ষমতায় আছে সুমনদা? 2 নম্বর কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, আজকে যদি সাউথ ক্যালকাটা ল কলেজের ইনসিডেন্টকে আপনি একটি আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে ধরেন, আর যদি মনে করেন কলকাতা পুলিশ এই ম্যাঙ্গোর তদন্তের মধ্য দিয়ে প্রকৃত সত্য তুলে আনবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন কলেজ বন্ধ করে দেওয়া হলো? কেন ওই ঘটনাস্থল অকুস্থলটাকে কর্ডন করে কলেজ খোলা হলো না? এটা কি জুতো আবিষ্কার কবিতার মতন নাকি? শিক্ষাটাকেই তুলে দাও, ওখানে দুর্নীতি হচ্ছে, ওখানে ক্রাইম ঘটছে, পুরোটাকেই বন্ধ করে দাও। আরজিকর বিচার পাইনি, আজকের ঘটনাতেও প্রকৃত বিচার যদি হয় তাহলে কিন্তু এটা ওই একটি ধর্ষণের ঘটনা কিংবা একটা মেয়েকে অত্যাচারের ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। ইটস এ সিস্টেমেটিক ক্রাইম। যে সিস্টেমেটিক ক্রাইম শুধুমাত্র ওই সাউথ ক্যালকাটা ল কলেজে নয়, গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, এমনকি সরকারের মাথাতে পর্যন্ত ঢোকানো হয়েছে, যে ক্রাইমের জন্য আজকে মাথারা পার পেয়ে যাচ্ছে। সিস্টেমেটিক ক্রাইম বলছে একদম স্পেসিফিক। যখন সব্যসাচী এই অভিযোগ তুলেছে, আমি একটা জিনিস জানতে চাইছি। কিছুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, 7 মিনিট 12 সেকেন্ডের সেই ভিডিওতে সুশান্ত ঘোষ খাটের উপরে কি দ্বন্দ্বমূলক বস্তুবাদ বোঝাচ্ছিল। আমার জানতে ইচ্ছে করছে, বংশবৃদ্ধি করার জন্য সিপিএম এর ছবি দেখিয়ে উনি যখন পর্ন ইন্ডাস্ট্রির কথা বলছেন, এদের প্রত্যেকের সাথে ছবি রয়েছে, প্রত্যেকের সাথে ছবি রয়েছে। তার মানে কি সিপিএম পর্ন ইন্ডাস্ট্রিকে এন্ডোর্স করে? কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার কলকাতা জেলার ডিওয়াইএফআই এর প্রেসিডেন্ট রেপ কেসের অভিযুক্ত সিপিএম এর প্রার্থী 29 নম্বর ওয়ার্ডে উপনীতা কান্দে আপনাদের লজ্জা করে যে আমাকে ধর্ষণ করেছে, তারপরও তাকে অত্যাচার করে প্রেসিডেন্ট করেছে 4 মাস আগে। এরা ধর্ষণের ব্যাপারে বলবে? আমি একটা লাইন বলছি, এরা ধর্ষণ নিয়ে এই বিতর্ক তাপসী মালিক উঠে গিয়েছে। আমি বলছি এই বিতর্ক থেমে যায় ওর উপরে যেদিন তুমি জলের দায়িত্ব নিয়ে গেছে। ঋতব্রতর যে ভিডিও বেরিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, আমি বলছি একটার পর একটা ভিডিওর যদি খতিয়ান দিতে হয়, আমাদের আলোচনাটা শুধুমাত্র ওপর থেকে ক্রমশ আরো 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 নিচে গিয়ে ল্যান্ড করবে। আমি সেই রাস্তায় যাব না, বরঞ্চ আমি কলকাতা পুলিশের সরাসরি ভূমিকায় আসব। আপনারা জানেন যে একাধিক যেভাবে যে তৎপরতার সঙ্গে গ্রেফতার হয়েছে তার আমি প্রশংসা করেছি, একদম পরিষ্কার স্পষ্ট প্রশংসা, যে অভিযুক্ত 3 জন অন্তত পালানোর সুযোগ পায়নি, তাদের গ্রেফতার করা হয়েছে এবং না জানানোর জন্য বা ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত থাকার জন্য নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই তৎসত্ত্বেও বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেন জানেন? যে এর আগে যখন একটার পর একটা আমি আমার পরবর্তী বক্তা অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা, তার কাছে যাওয়ার আগে আপনাদের দেখাবো এই ঘটনাগুলোর একটার পর একটা কেসের খতিয়ান কি বলছে, ঠিক কোথায় তদন্ত আটকে গেল শুধুমাত্র অভিযুক্ত রাজনৈতিক প্রভাবশালী বলে। দেখুন তো, দেখুন মনোজিৎ মিশ্রা হচ্ছে, ওর আইডিওলজি হচ্ছে আপনার লরেন্স বিষ্ণয়ের মতো আইডিওলজি। ও লরেন্স বিষ্ণয়কে ফলো করে চলে। জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়কে অনুকরণ করতেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন দাপুটে নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। চিনিস আমাদেরকে? আমরা কারা? উই আর প্রফেশনাল ক্রিমিনাল, প্রফেশনাল ক্রিমিনাল। দিন যত এগোচ্ছে মনোজিৎ মিশ্রের অপরাধের তালিকা ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। 13 ডিসেম্বর 2018 চেতলার অহিন্দ্র মঞ্চে সাউথ ক্যালকাটা ল কলেজে সোশ্যাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে পুরমন্ত্রী ফেরাদ হাকিম, বিধায়ক ও কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেব থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। কিন্তু ম্যাঙ্গোর দাপটে অতিষ্ঠ তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায় তার ঠিক আগে চিঠি দেন লালবাজারে। তাতে স্পষ্ট করে মনোজিৎ মিশ্রর নামে অভিযোগ করেছিলেন।
মনোজিৎ মিশ্রের কার্যকলাপে ব্যতিব্যস্ত হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন প্রিন্সিপাল ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায়। লিখিতভাবে অভিযোগ করেছিলেন জয়েন্ট কমিশনারের কাছেও। কলেজের অধ্যক্ষ চিঠিতে স্পষ্ট অভিযোগ করেছিলেন মনোজিৎ ও তার দলবল অতীতে বিভিন্ন কলেজের অনুষ্ঠানে অশান্তি করেছে। বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে কলেজে মানে নানান রকম উৎপাত করেছে, নিপীড়ন চালিয়েছে। তিনি বারে বারেই থানায় কমপ্লেন করেছেন এবং আরও উচ্চতর জায়গায় বিভিন্ন জায়গায় উনি প্রশাসনিক সাহায্যের জন্য দরবার করেছেন। এমনভাবে কোনো শুনিনি যে ওর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ তখন নেওয়া হয়েছিল। পুলিশের কোনো ৭-৫ দায় দায়িত্ব নেই। তৃণমূলের নেতাদের খুশি রাখার মতন করে পুলিশ চলছে। মনোজিৎরা প্রোডাক্ট অফ শাসক দল এবং তৃণমূল, এই জয়েন্ট সিন্ডিকেটের প্রোডাক্ট হচ্ছে পুলিশ, তৃণমূল, দুষ্কৃতী, তাদের জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে মনোজিৎ। ওই একই বছরে কলেজ পড়ুয়াদের টি শার্ট দেওয়ার নামে প্রতারণার অভিযোগও উঠেছিল মনোজিতের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছিল কলেজ অধ্যক্ষের কাছেও। আর্থিক লেনদেনও চালিয়ে গেছে, বিভিন্ন মানে ইকুইপমেন্ট, টি শার্ট ইত্যাদি দেওয়ার নাম করে, খেলার ইকুইপমেন্ট এসব দেওয়ার নাম করে ও টাকা নিচ্ছে। বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, গভর্নিং বডির চেয়ারম্যান, তার পাশে রয়েছে কাউকে জেঠু বলে, কাউকে কাকা বলে, কাউকে কারুর গায়ে হাত দিয়ে থাকে, তাদের হাতের মাথায় আছে। তার জন্য তো পুলিশ ইনঅ্যাক্টিভ থাকবেই। পুলিশের কি ক্ষমতা আছে বলো? তৃণমূল যখন মনোজিৎ মিশ্র থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছে, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্না হালদার। এটার দায় কি সত্যি না সত্যি কি আমরা এড়িয়ে যেতে পারি? মানে যারা এই বক্তব্য তুলে ধরছেন, আমার বক্তব্য, আমরা কি এড়িয়ে যেতে পারি এই দায়? এই দায় কি একেবারে আমাদের কারুর নয়? আমরা কি এই ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির কথা জানতাম না? আমরা কি এর আগে মনোজিৎ মিশ্রের অপহরণ বলুন বা সেই ভিডিওর কথা বলুন, সবাই হয়তো অনেকে জানতো না বা হয়তো সবাই জানতো না, কেউ না কেউ কি জানতো না এটা হতে পারে? বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন তারা। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, কলকাতা পুলিশই অবশেষে কালকে কোর্টে দাঁড়িয়ে বলেছে দ্য অ্যাকিউজড পারসন ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, একেবারে স্পষ্ট করে। কিন্তু আমার বক্তব্য যে এই ধর্ষণ কাণ্ডের আগে অনিলদার কাছে আমার প্রশ্নই থাকবে যে একটা দুটো নয়, 11টা ফৌজদারি মামলা ছিল এবং সেখানে শুধুমাত্র সিভিলিয়ানদের বিরুদ্ধে তার শ্লীলতাহানি বা অন্য অপরাধ নয়, একেবারে সরাসরি পুলিশের পিসিআর বা ভ্যান ভাঙচুর, পুলিশ কর্মীদের গায়ে হাত, এই ধরনের মামলা ছিল। তারপরেও 3 বার গ্রেফতার হওয়ার পর কয়েক ঘন্টার ব্যবধানে সে জামিন পেয়ে যায়। আমি বলছি, সেই বিদ্যাসাগর মশাইয়ের গল্পটা মনে পড়ে যায় যে সময় ব্যবস্থা নিলে নিঃসন্দেহে এই ম্যাঙ্গোর অপরাধ এই জায়গায় পৌঁছতো না। সেই স্পর্ধা কেন সেদিন দেখায়নি পুলিশ আজকে এই সক্রিয়তার পাশাপাশি সমান্তরালভাবে? সেই প্রশ্ন তো উঠবেই অনিলদা। সুমনবাবু, আপনার কথা ধরেই বলছি, একটা কথা আছে, অঙ্কুরে বিনষ্ট হওয়া, নিপট ইন দি বার্ড। যদি এইটা প্রথম থেকে করা হতো, আজকে এই মনোজিৎ হতে পারত না। মনোজিৎ মিশ্র যা রত্নখচিত জিনিস, এটাকে ওনাদের ছাত্রনেতা, তৃণমূলের ছাত্রনেতা বলে খুব ছোট মাপের নেতা। ছোট মাপের নেতার যদি এত রত্ন থাকে, তাহলে বড় মাপের নেতাদের কাছে কি আছে সেটা চিন্তা করলে তো আমাদের গা শিউরে উঠবে। আর যেটা বলছেন পুলিশের, হ্যাঁ, পুলিশের সম্বন্ধে নানান সমালোচনা হয়েছে, গত 1 দশক ধরে পুলিশের সমালোচনা হয়েছে। তার কারণ পুলিশের মেরুদণ্ড সেই দিনই ভেঙে দেওয়া হয়েছিল যেই দিন হরিমোহন ঘোষ কলেজে আমাদের এএসআই তাপস চৌধুরী খুন হয়েছিলেন। সেই দিন কমিশনার অফ পুলিশ কেস লেখার জন্য ওভারনাইট ট্রান্সফার হয়েছিলেন, সেই দিন ভেঙেছে। তারপরে আরও অনেক ইনসিডেন্ট ঘটেছে। কালিয়াচকে পুলিশ রেড করতে গেছে, পুলিশের মেরে মাথা ফাটিয়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশের রিইনফোর্সমেন্ট এসছে, পুলিশ গুলি চালিয়েছে, 3 জনের পায়ে লেগেছে, কেউ মারা যাননি। তারপরে কি হলো, আমরা দেখলাম সেই অফিসার ট্রান্সফার হয়ে গেলেন, তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হলো যাতে সেই মহান কাজটা করেছেন বলে। তার মানে কি হলো, তাদের বিরুদ্ধে যা সমস্ত কেস ছিল সব কেসগুলো অ্যাকুইটাল হয়ে যাবে। এই জন্য, তার কারণ এভিডেন্সগুলো সব পুড়ে গেছে। এছাড়াও অনেক ঘটনা ঘটেছে, আমি সেই বারবার বলছি না। দেখুন, ধর্ষণ, খুন, এগুলো যে এর আগে হতো না কোনো দিন, বা এই সরকার আসার আগে কোনো দিন হয়নি তা নয়। সারা ভারতে হয়েছে, সারা বিশ্বে হচ্ছে, পশ্চিমবাংলাতেও হয়েছে। কিন্তু সমালোচনা তখনই হয় যখন দেখা যায় প্রশাসনিক প্রধানা যখন সেই ঘটনাকে ছোট ঘটনা বলেন, এবং তারপরে আরেকটা ঘটনা
যেটা হাঁসখালিতে হয়েছে, একটি মাইনর মেয়ে, তার উপর অত্যাচার করা হয়েছে, মেয়েটিকে চিকিৎসা করতে দেওয়া হয়নি, 5 দিন পরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, মিনিমাম চিকিৎসার সুযোগটা দেওয়া হয়নি। কি বললেন মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা, এইসব দেখার জন্য। কিন্তু এখানে একজন মাননীয় আইনজীবী আছেন, উনি জানেন এনসিটি অফ দিল্লি ভার্সেস পঙ্কজ চৌধুরী 2019 সুপ্রিম কোর্ট, এতে মহামান্য শীর্ষ আদালত বলেছেন, খুব সুন্দর ইংরাজিটা আমার মনে আছে, বারবার বলেছি, ইমোরাল ক্যারেক্টার অফ রেপ ভিকটিম ইজ ইমমেটেরিয়াল। কাজে সেখানে একজন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিজে ক্লেম করেন আমি প্র্যাকটিসিং লয়ার, তিনি লয়ার হয়ে যদি এই কথা তার সমালোচনা করেন, ছোট ঘটনা, মেয়েটার প্রেম ছিল কিনা, লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা, এই কথা বলেন, তখন তো এই ধর্ষণরা এনকারেজ হবে। এখানে এনকারেজ, এটা ইন্ডিয়ালি, এখানে আরেকজন মন্ত্রী দীর্ঘদিনের কংগ্রেসের এমএলএ ছিলেন, মন্ত্রী হয়েছেন, ওনার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল, তারপরে সুইচ ওভার করার পরে মার্ডার কেস কী হলো ভগবান জানে, তার কি পরিণতি হয়েছে। এর আগে আমরা দেখেছি আরেকজনকে মার্ডার কেস দেওয়া ছিল। আমি একটু যোগ করি অনিলদা, 2016 সালে বিধানসভা ভোটের আগে 8ই এপ্রিল সবংয়ে তৃণমূল কর্মী জয়দেব জানা খুন হন। মানস ভূঁইয়া এবং তার ভাই সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তখন কিন্তু মানস ভূঁইয়া কংগ্রেসে, আপনি সম্ভবত সেই কেসের কথাই বলছেন। আমি সেই কথার কথাই বলছি। তারপরে তৃণমূলে যোগ দেওয়ার আগে তারপরে দেখা গেল তার নামটা ড্রপ হয়ে গেল। অন্য দলকে বলেন হোয়াইট ওয়াশিং মেশিনে, একদম শঙ্কুতে পান্ডা ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে যান, উনি ওয়াশিং মেশিনে চলে গেলেন। বিমল গুরুং পাহাড়ের নেতা, তাকে ধরার জন্য কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এখানে গিয়ে বললো বিরাট অ্যারেঞ্জমেন্ট হলো, একজন ডিআইজি নেত্রী বললো আমরা ধরে ফেলেছিলাম, এই সিকিমে চলে গেল বলে লাফিয়ে চলে গেল। তারপরে সেই বিমলকে মহামান্য উচ্চ আদালত জামিন দেননি, কিন্তু তারপরে আমরা দেখলাম সেই মহাপুরুষ, সেই বিমল গুরুং এসে ডায়মন্ড হারবারের 3 স্টার হোটেলে মিটিং করলেন, কার সঙ্গে করলেন, কি বৃত্তান্ত, পুলিশ প্রোটেকশনে উনি প্রেস ব্রিফিং করলেন। আমি আরেকটু যোগ করি, অনেক ধন্যবাদ অনিল দা। সেটা হচ্ছে বিমল গুরুং তারপরে এই কলকাতা শহরে পুলিশ প্রোটেকশনে গ্রেট ইস্টার্ন হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন। এই রাজ্যেই হয়েছে, কিন্তু যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, তার ঠিক আগে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি ছিলেন জেপি নাড্ডা, অ্যাবসকন্ডিং বিমল গুরুং তখন জেপি নাড্ডার ছেলের বিয়ের মুখে চলে গিয়েছিলেন। তাই বললে দুটো জিনিসই বলা উচিত, জেপি নাড্ডার ছেলের বিয়ের মুখে উপস্থিত ছিলেন। মানে অর্থাৎ একদম আমি অরূপের সঙ্গে একমত। অর্থাৎ আপনার ঝুলিতে যদি জনসমর্থনের ক্যারটটা থাকে, গাজরটা থাকে, তাহলে রাজনৈতিক দল আপনি যত অপরাধ করুন না কেন আপনাকে মাথায় তুলে রাখবে। এইটা হচ্ছে ভারতবর্ষের বর্তমান সত্য। হ্যাঁ, জিজ্ঞেস করছি একটা জিনিস, হু ইজ দ্যাট পারসন যে এক্সট্রা জুডিশিয়াল এন্ড এক্সট্রা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হোল্ড করেন, যেটা মার্ডার কেস আছে, আমি যাকে হাইকোর্ট বেল দেয়নি। ইউএপি এর মামলাগুলো কিন্তু রাজ্য পুলিশই দিয়েছিল, দিল্লি পুলিশ নয়। তাই আরে আপনি এখন ধর্ষণ নিয়ে বলছেন, তো এই রাজ্যের ওয়ান অফ দ্য হেড অফ দ্য স্টেট গভর্নর, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা যে যার ওয়াশিং মেশিন সামলে রাখুন। এবিপি আনন্দের স্টুডিওতে কাউকে গুঁড়ো সাবান দেওয়া হবে না।